আজকে আমরা জেনারেল প্যাথোলজি টপিক্স এখানে আমরা সেল ইনজুরি সম্পর্কে আলোচনা করব, যেটা হলো আপনাদের জেনারেল প্যাথোলজির একদম ফার্স্ট টপিক্স। তো সেল ইনজুরি অ্যান্ড সেল ডেথ চ্যাপ্টারটা আসলে অনেক হিউজ একটা চ্যাপ্টার, সো এটাকে আমরা 4টা বা 5টা লেকচারে আমরা ডিভাইড করছি। তো আজকে আমরা সেল ইনজুরির ফার্স্ট লেকচার সম্পর্কে আলোচনা করব, যেখানে আমরা আপ টু দ্য নেক্রোসিস পর্যন্ত আলোচনা করব। তো এখানে একটা ছবি দেখতে পারতেছেন, সেটা হলো সেল ইনজুরি, অর্থাৎ সেল ইনজুরির ডেফিনেশন। সো হোয়াট ইজ সেল ইনজুরি? এটা হলো সেল ইনজুরির ডেফিনেশন, যেটা আপনাদের রবিনসের অনুযায়ী, অর্থাৎ রবিনসের নিউ এডিশন অর্থাৎ 10th এডিশন, এখানে আপনারা এই ডেফিনেশনটা পাবেন। তো অ্যাকর্ডিং টু দ্য 10th এডিশন, ঠিক আছে, 10th এডিশন অনুযায়ী ডেফিনেশনটা এরকমটাই অনেকটা। তো হোয়াট ইজ সেল ইনজুরি কিংবা সেল ইনজুরির ডেফিনেশন, যেটা আপনাদের রিটেন ভাইবা সব জায়গায় মোটামুটি জিজ্ঞেস করে বা আপনারা এটা সব জায়গায় ফেস করবেন। সো ইফ দ্য লিমিট অফ অ্যাডাপটিভ রেসপন্স, সো অ্যাডাপ্টেশন, আমরা জানি যে সেলের মধ্যে কিছু অ্যাডাপটিভ ফিজিওলজিক্যাল ওয়ে আছে, যে ওয়েতে আমাদের সেলগুলো কী করে, অ্যাডাপ্ট করার চেষ্টা করে, ঠিক আছে। তো অ্যাডাপটিভ রেসপন্স টু এ স্টিমুলাস আর এক্সিড, তার মানে অ্যাডাপ্টেশন করার যে ক্ষমতা, ধরেন এটা যদি আমার আপ টু দ্য বেয়ার মার্ক হয়, যেই পর্যন্ত আমার কোনো একটা জিনিস অ্যাডাপ্ট করে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, রিভার্স করতে পারে। এখন এই যে এক্সিড অর্থাৎ যে লাইনটা আছে, সেটা হলো আমরা বলতেছি লিমিট। কোনো কারণে এই অ্যাডাপটিভ রেসপন্স যদি আমার লিমিটটা ক্রস করে, তখন আর কি করতে পারে না, এটা রিভার্স করে আবার নর্মালের দিকে আসতে পারে না। তার মানে এই যে বেয়ার লিমিট, সেটাকে এক্সিড করে যখন উপরের দিকে চলে যাবে, তখন সেল ইনজুরিটা হবে। এখন নিচের দিকে আমরা একটু আসি। অর ইফ সেল আর এক্সপোজ টু দ্য ইনজুরিয়াস এজেন্ট, তার মানে সেলটা যে ইনজুরি হচ্ছে, কেন হইতেছে? অবশ্যই সেলটাকে ইনজুরি করার জন্য কিছু ইনজুরিয়াস এজেন্ট কাজ করতেছে, অথবা ডেপ্রাইভড অফ ইসেনশিয়াল নিউট্রিয়েন্ট, তার মানে কোনো ইনজুরিয়াস এজেন্ট অথবা অন্য কে কাজ করতেছে, কোনো ইসেনশিয়াল নিউট্রিয়েন্ট। এখন এই নিউট্রিয়েন্টগুলো হইতে পারে ডিফারেন্ট টাইপসের জিনিস, যেগুলো আমরা খাই, কিংবা আমাদের বডি থেকে যেই জিনিসগুলো আমাদের সেলে সাপ্লাই দিতেছে বাই ব্লাড, অর্থাৎ ব্লাড বিভিন্ন নিউট্রিয়েন্ট নিয়ে সেল পর্যন্ত নিয়ে যাইতেছে, এবং সেলের বেঁচে থাকার জন্য বা সেলের মধ্যে যে নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসগুলো আছে, সেইগুলোকে কন্টিনিউ করার জন্য ইসেনশিয়াল নিউট্রিয়েন্ট দরকার। এখন ইসেনশিয়াল নিউট্রিয়েন্টের মধ্যে বিভিন্ন রকম জিনিস হইতে পারে, বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড হইতে পারে, ভিটামিন, মিনারেলস, অক্সিজেন, হোয়াট এভার। তো ইসেনশিয়াল যে নিউট্রিয়েন্টগুলো আছে, সেইগুলোকে যদি আপনি ডিপ্রাইভ করেন, অর্থাৎ এইগুলোর ঘাটতির কারণে আমার সেল ইনজুরি হতে পারে, অথবা ইনজুরিয়াস এজেন্ট এটার কারণে আমার সেল ইনজুরি হতে পারে, অর বিকজ দ্য কম্প্রোমাইজড বাই মিউটেশন। এখন আমরা বায়োকেমিস্ট্রি তো পড়ে আসছি যে মিউটেশনের কারণে কি হয়, চেঞ্জ হয়। তো মিউটেশনের কারণে সেলের যে ডিএনএ স্ট্রাকচার থাকে, সেই ডিএনএ স্ট্রাকচারগুলোর মধ্যে মিউটেশন হওয়ার কারণে কি হতে পারে, আমরা সেল সাইকেলগুলোর মধ্যে দেখে আসছি, ওইখানে মিউটেশন হয়ে যদি স্টপ কোডন চলে আসে, তখন কি হয় না, সেল ডিভিশন হয় না, এবং এটার কারণেও কিন্তু আমার সেল ইনজুরি হতে পারে। সো এটা মিউটেশনের কারণে হতে পারে, অথবা ইসেনশিয়াল নিউট্রিয়েন্টটাকে যদি আপনি ডেপ্রাইভড করেন বা এদের ঘাটতির কারণে হতে পারে, অথবা কোনো ইনজুরিয়াস এজেন্টের কারণে আমার সেল ইনজুরি হতে পারে। তাহলে লাস্টে কি বলছে, দ্যাট অ্যাফেক্ট ইসেনশিয়াল সেলুলার কনস্টিটিউট, তার মানে ইসেনশিয়াল যে সেলুলার কনস্টিটিউট আছে, সেটাকে এটা অ্যাফেক্ট করতেছে, যার কারণে আলটিমেটলি এটার পরবর্তীতে একটা সিকোয়েন্স অফ ইভেন্ট ফলো করতেছে, যেই সিকোয়েন্সটা ফলো করার কারণে একটা সময় পরে সেল ইনজুরি হইতেছে। তার মানে সেল ইনজুরি কখনো হঠাৎ করেই হয় না, বা হঠাৎ করেই আমার সেল ইনজুরিটা মানে কোনো নট এ সিঙ্গেল প্রসেস। তো এই জিনিসটা হইতেছে যে অ্যাডাপটিভ রেসপন্সটা যখন আমার লিমিটের বাইরে চলে যাইতেছে, এবং বাইরে যাওয়ার পেছনে যে কারণগুলো আছে, তার মধ্যে আছে ইনজুরিয়াস এজেন্ট, ইসেনশিয়াল নিউট্রিয়েন্টের অভাব, বা কোনো মিউটেশন। এই জিনিসগুলোর কারণে যখন আমার সেলুলার কনস্টিটিউয়েন্টগুলো ইফেক্ট হইতেছে, তখনই আমার একটা সিকুয়েন্সাল পদ্ধতিতে আমার সেল ইনজুরিটা হইতেছে। তো এইটা হলো আলটিমেটলি আমার সেল ইনজুরির ডেফিনেশন, একটা বড় একটা ডেফিনেশন, যেখানে আসলে অনেকগুলো সেগমেন্ট এখানে আমরা দেখতে পাই। তো এই সেগমেন্টগুলোর ক্ষেত্রে আমি যেই লাইনগুলোর নিচে আন্ডারলাইন করে রাখছি, এইগুলো হলো এখানকার মেইন জিনিস বা মেইন ওয়ার্ড বলা যায়। সো এই ওয়ার্ডগুলো মাস্ট মনে রাখবেন। এরপরের জিনিসটা আপনি আস্তে আস্তে এইটা কয়েকবার পড়লে এটা মনে রাখতে পারবেন। সো এটা আলটিমেটলি আপনাকে মুখস্থভাবে ওটা যেহেতু বলতে হয়, সেহেতু এই ডেফিনেশনটা মুখস্থ করাই লাগবে। আর যেহেতু এটা রবিনসের, আর প্যাথোলজি সবসময় রবিনসেরটাই ফলো করা হয় মোটামুটি আমাদের দেশে, সো এই ডেফিনেশনটা একটু মুখস্থ করবেন। এখন নেক্সটে আসি যে সেল ইনজুরি হইতেছে, এটার পিছনে কজ কী। তো অলরেডি ডেফিনেশনের মধ্যে আমরা কয়েকটা কজ দেখে আসছি। একটা হলো ইনজুরিয়াস এজেন্টের কারণে হইতে পারে, একটা হতে পারে ইসেনশিয়াল নিউট্রিয়েন্টের ডেপ্রাইভেশন, অথবা কোনো মিউটেশন। তাহলে আমরা একটু ফার্স্টে থেকে খেয়াল করি, মেইন যে কজটা আছে সেটা হলো অক্সিজেনের ডেপ্রাইভেশন।
সো ইসেনশিয়াল নিউট্রিয়েন্টের মধ্যে অক্সিজেনও কিন্তু একটা অন্যতম জিনিস। এখন অক্সিজেন ডেপ্রাইভেশনের কারণে বা অক্সিজেন ডেপ্রাইভেশনের কারণে দুইটা জিনিস হতে পারে, একটা হলো হাইপোক্সিয়া আর একটা হলো ইস্কেমিয়া। এখন দুইটা টার্ম শুনে অনেক সময় মনে হতে পারে যে সেম জিনিস, আলটিমেটলি কিন্তু দুইটার মধ্যে একদম স্লাইট লাইনে একটা ডিফারেন্স আছে। সো হাইপোক্সিয়া জিনিসটা হলো যেখানে আমার অক্সিজেনের ঘাটতি, তার মানে অক্সিজেন কম, মনে রাখবেন ডেফিসিয়েন্সি কিসের, অক্সিজেনের, কিন্তু বাদ বাকি সব কিছু কী আছে, ঠিক আছে, তার মানে আদার্স। এখন আদার্স জিনিসটা কী হইতে পারে, সেটা হইতে পারে আমার ব্লাড, সেটা হতে পারে আমার সেলুলার ফাংশন অথবা আমার সেলের ফাংশন। তার মানে আমার বডির মধ্যে মোটামুটি সব কিছুই ঠিক আছে, অর্থাৎ আর্টারির মধ্যে যে ব্লাড আছে সেটাও ঠিক আছে, ব্লাডের মধ্যে যে হিমোগ্লোবিন আছে, অক্সিজেন ক্যারিং যে হিমোগ্লোবিন সেটাও ঠিক আছে, আর্টেরিয়াল ভেসেল সেখানে কোনো সমস্যা নেই, সেলের মধ্যে কোনো সমস্যা নেই। তার মানে সমস্যা কোথায়, অক্সিজেনের অভাব আছে। তো অক্সিজেনের অভাবে যখন আমার এই যে অক্সিজেন ডেপ্রাইভেশন হইতেছে তখন সেটার আমরা বলতেছি হাইপোক্সিয়া। কিন্তু সেম জিনিসটা উল্টা হয়ে যাচ্ছে ইস্কেমিয়ার ক্ষেত্রে। এখানে আমার পর্যাপ্ত অক্সিজেন আছে কিন্তু আদার্স যে জিনিসটা সেইখানে আমার সমস্যা আছে। তার মানে এই যে ইস্কেমিয়া, এই জিনিসটা কোথায় সমস্যা হইতে পারে, হইতে পারে আপনার ব্লাড ভলিউম কমে গেছে, হইতে পারে হিমোগ্লোবিন লেভেল কমে গেছে, হইতে পারে আর্টারিতে কোনো ইনজুরি হয়েছে, হইতে পারে আর্টারির মধ্যে কোনো প্লাক জমছে, কোলেস্টেরল প্লাক, যার কারণে কী হইতেছে, কোনো একটা সেলে অক্সিজেন ক্যারিং ব্লাড পৌঁছাইতে পারতেছে না। তার মানে পরিবেশ থেকে বা এনভায়রনমেন্ট থেকে আমার বডি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ইনহেল করে নিতে পারতেছে, অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ ব্লাডেও আছে, কিন্তু এই যে অক্সিজেন ক্যারিং যে ব্লাড সেটা ঠিকঠাক মতো সেলে পৌঁছাইতে পারতেছে না। তার মানে এটা আমার বডির ইন্টারনাল কোনো সমস্যার কারণে এরকম হইতেছে। সেটা হইতে পারে সেলের নিজস্ব কোনো সমস্যা, হইতে পারে ব্লাড ভেসেলের নিজস্ব কোনো সমস্যা, অথবা ব্লাড নিজেও এখানে কমে যাওয়ার কারণে আমার কী হতে পারে, ইস্কেমিয়া হইতে পারে। তার মানে ইস্কেমিয়া হইতে গেলে অক্সিজেনের কোনো ঘাটতি থাকবে না, বডির ইন্টারনাল কোনো না কোনো পাথওয়ের মধ্যে কোনো না কোনো রাস্তায় ঝামেলা। কিন্তু হাইপোক্সিয়া হইতে গেলে বডি অক্সিজেন পাবে না কিন্তু বডির মধ্যে কোনো ইন্টারনাল কোনো ঝামেলা থাকবে না। তো এই দুইটার মধ্যে এই হলো ডিফারেন্স, এক জায়গায় অক্সিজেনের ঘাটতি আর এক জায়গায় কোনো অক্সিজেনের ঘাটতি নাই। তো এইটা হইলো অক্সিজেন ডেপ্রাইভেশনের একটা মেইন কজ বা সেল ইনজুরির প্রধান কজ। এরপর আছে কিছু ফিজিক্যাল এজেন্ট। এখন এই ফিজিক্যাল এজেন্টগুলো বিভিন্ন জিনিস হতে পারে। ফিজিক্যাল এজেন্টের মধ্যে বিভিন্ন ধরনের ইনজুরি হতে পারে, ধরেন কোনো কাট মার্ক হতে পারে, মেকানিক্যাল ট্রমা হতে পারে, অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে। সেগুলোকে আমরা বলতেছি ফিজিক্যাল এজেন্ট। ধরেন কি আপনাকে ছুরিতে একটা কোপ মারছে, তো কোপ মারার কারণে কী হবে, যেখানে কেটে যাবে সেইখানকার সেলগুলো কী হবে, ইনজুর্ড হবে। তো এটা কারণে সেল ইনজুরি হতে পারে, এটা হলো ফিজিক্যাল এজেন্ট। এরপর আছে ধরেন কেমিক্যাল এজেন্ট। তো কেমিক্যাল এজেন্টের মধ্যে আমরা বায়োকেমিস্ট্রির মধ্যে অনেক কিছু পড়ে আসছি, স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, এই জিনিসগুলো কী করে, সেল ইনজুরি করে। তো কেমিক্যাল এজেন্টের মধ্যে এই জিনিসগুলো হতে পারে। আরও ধরনের বিভিন্ন ধরনের পয়জন থাকতে পারে যারা কী করে, কেমিক্যাল এজেন্ট হিসেবে কাজ করে। তো এরা হলো আমার কেমিক্যাল এজেন্ট, ঠিক আছে, এরা হলো কেমিক্যাল এজেন্ট। এর বাইরে কী কী আছে, কিছু ইনফেকশাস এজেন্ট আছে। এখন এই ইনফেকশাস এজেন্ট বিভিন্ন জিনিস হতে পারে, বিভিন্ন রকম পয়জন হইতে পারে, ঠিক আছে। এটা ধরেন সিনিক পয়জন হতে পারে, ভাইরাস, ব্যাকটেরিয়া। সো এরা সবাই কী হতে পারে, ইনফেকশাস এজেন্ট। ভাইরাস, ব্যাকটেরিয়া এরা সবাই হলো ইনফেকশাস এজেন্ট, এরাও কী করে, সেল ইনজুরি করে। এরপরে কিছু আছে নিউট্রিশনাল এজেন্ট। এখন নিউট্রিশনাল এজেন্টের মধ্যে বিভিন্ন রকম জিনিস আমরা পড়ছি, যে সেলের বেঁচে থাকার জন্য গ্লুকোজ লাগবে বা বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড যা যা আছে সব কিছু আমার কিন্তু একটা নিউট্রিশনাল এজেন্ট হিসেবে কাজ করতেছে। সো এদের ডেপ্রাইভেশন, এই যে আমরা অলরেডি ডেফিনেশন বলছি ইসেনশিয়াল নিউট্রিয়েন্ট, সো এরাও কিন্তু আমার এজেন্ট হিসেবে কাজ করতেছে। এরপরে কি থাকতে পারে, জেনেটিক। এখন জেনেটিক কিছু কজ থাকে যেটার মধ্যে আছে এই যে মিউটেশন। তো এই মিউটেশনের কারণে কী হইতেছে, জেনেটিক মিউটেশনের কারণেও কিন্তু আমার সেল ইনজুরি হচ্ছে। তো এই হলো কিছু নর্মাল কজ বা যেই কজের কারণে কী হয়, একটা সেল ইনজুরি হতে পারে। এখন নেক্সট যে প্রশ্নটা আপনাকে এখান থেকে করে যে সেল ইনজুরি, তো এই জিনিসটা আবার টাইপস। তাহলে হোয়াট আর দ্য টাইপস অফ সেল ইনজুরি। এখন সেল ইনজুরি দুই ধরনের হয় অ্যাকর্ডিং টু মরফোলজিক্যাল ক্লাসিফিকেশান। তো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশান অনুযায়ী, অর্থাৎ সেলের যে মরফোলজি, সেই মরফোলজি অনুযায়ী সেল ইনজুরি দুই প্রকার। একটাকে আমরা বলি রিভার্সিবল, আর একটাকে আমরা বলি ইরিভার্সিবল। এখন রিভার্সিবল জিনিসটা কি, ইরিভার্সিবল জিনিসটা কি? রিভার্সিবল মানে হলো কোনো একটা অঘটন ঘটে গেছে, সেটাকে আবার রিভার্স করে পূর্বের অবস্থায় নিয়ে আসা যাবে। ইরিভার্সিবল মানে হলো কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটাকে আর কখনো রিভার্স করা যাবে না। সো এই দুইটা হলো সহজ বাংলা। তার মানে রিভার্সিবলের ক্ষেত্রে ধরেন কোনো একটা বেয়ার লাইন বা একটা লিমিট, সেই লিমিটটা ক্রস করছে, কিন্তু ক্রস করার পরে সেই জিনিসটা আবার রিকভারি করা পসিবল, তার মানে এটা পসিবল। ইরিভার্সিবলের ক্ষেত্রে ধরেন কোনো একটা লিমিট, সেই লিমিটটা ক্রস করছে, ক্রস করার পরে সেটা এমন একটা পর্যায়ে গেছে, সেটাকে আর
রিভার্স করা পসিবল না। তাহলে এই দুইটা জিনিস হলো রিভার্সিবল এবং ইরিভার্সিবল সেল ইনজুরি। এখন এই রিভার্সিবল সেল ইনজুরি কখন হইতে পারে, এটা একটা প্রশ্ন আসে যে রিভার্সিবল সেল ইনজুরি আমরা কখন বলতে পারি, যে একটা সেলের কী ঘটলে আমরা রিভার্সিবল বলতে পারি আর কি হয়ে গেলে সেটাকে আমরা ইরিভার্সিবল বলি। এখন এই রিভার্সিবল সেল ইনজুরিকে আমরা আবার দুইটা আলাদা আলাদা সাব ক্যাটাগরাইজড করি। তো এখানে আমরা বলি সেলুলার সোয়েলিং। সেলুলার সোয়েলিং তার মানে ধরেন এটা একটা সেল, কোনো কারণে এই সেলের মধ্যে ফ্লুইড টুইড ঢোকার কারণে সেলটা সোয়েল করছে, সোয়েল করার পর সেলটা মনে করেন যেরকম বড় হয়ে গেছে। তো এই যে ছোট্ট একটা সেলের মধ্যে এক্সট্রা সেলুলার ফ্লুইডগুলো ঢোকার কারণে ধরেন এরকম ফুলে গেছে। এখন এখান থেকে যদি আমার এই আবার সেই এক্সট্রা সেলুলার ফ্লুইডগুলোকে বের করে ফেলি, সেলটা আবার শ্রিঙ্ক করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসলো, তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি সেলুলার সোয়েলিং। এটা একটা রিভার্সেবল পদ্ধতি, যেই পদ্ধতিতে সেলটা ফুলে গেছিলো ঠিক সেটাকে রিভার্স করে আমরা সেলটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসছি, এটাকে আমরা বলছি সেলুলার সোয়েলিং। আর একটা হলো ফ্যাটি চেঞ্জ। কোনো একটা সেলের যদি কোনো কারণে ফ্যাটি চেঞ্জ হয়, ধরেন এটার বাইরে কোনো ফ্যাটি চেঞ্জ হয়েছে, তো এই জিনিসটাকে আমরা যদি আবার রিভার্স করি সেলটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতেছে, সেটাকে আমরা বলতেছি ফ্যাটি চেঞ্জ। তো এই দুইটা জিনিস হলো রিভার্সেবল, কিন্তু যেখানে আমাদের ইরিভার্সেবল আছে এই দুইটাকেও আমরা দুইটা আলাদা আলাদা ক্যাটাগরাইজড করি। একটা হলো নেক্রোসিস, আর একটা হলো অ্যাপোপ্টোসিস। এখন নেক্রোসিস মানে হলো কোনো একটা জিনিস পুষে গলে যাওয়ার মতো টাইপের জিনিস, ঠিক আছে। তার মানে এটা এমন একটা মরফোলজিক্যাল চেঞ্জ হয় যেখানে আমার একটা সেলের মধ্যে যে ইন্ট্রাসেলুলার যে প্রোটিনগুলো থাকে, অর্থাৎ ইন্ট্রাসেলুলার সেলের ভেতরে যে প্রোটিনগুলো থাকে, ইন্ট্রাসেলুলার প্রোটিনগুলোর ডিনেচারেশন হয়ে যায়। কী হয়ে যায়? ডিনেচারেশন। তার মানে প্রোটিনের কোনো কারণে ডিনেচারেশন হয়ে গেলে সেটাকে রিভার্স করা যায় না। সেই নেক্রোসিসের মধ্যে সেম জিনিসটা হয়, ইন্ট্রাসেলুলার প্রোটিনের ডিনেচারেশন হয় এবং মরফোলজিক্যাল চেঞ্জ টোটালি চেঞ্জ হয়ে যায়। এবং সেলের মধ্যে যে ইন্ট্রাসেলুলার যে এনজাইমগুলো থাকে, এই এনজাইমগুলো সেলের ভিতরে যত ধরনের প্রোটিন অর্গানালিজ থাকে সেগুলোকে ডাইজেস্ট করে ফেলে। তো নেক্রোসিস এই কারণে এটাকে রিভার্স করা যায় না, কারণ ইন্ট্রাসেলুলার প্রোটিনগুলো নিজের সেলের মধ্যে যা থাকে সেইগুলোকে একদম ডাইজেস্ট করে এবং প্রোটিনের ডিনেচারেশন হয়ে যায়, এই কারণে এটাকে আমরা বলি ইরিভার্সেবল। আরেকটা আছে যেটা হলো অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক আছে। এটা হলো আমার বডির সেলের মধ্যে একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম টাইপের জিনিস, ঠিক আছে। এই প্রোগ্রামের মধ্যে কী হয়? সুইসাইড প্রোগ্রাম বলি এটার আমরা, সুইসাইড প্রোগ্রাম। তো সেল নিজেই আত্মহত্যা করে, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার এখানে, যে এইখানে আত্মহত্যা করার সময় এই সেলের ভেতরে কিছু এনজাইম থাকে, যেই এনজাইমগুলোকে ডিগ্রেড করে ফেলে। অর্থাৎ এই এনজাইমগুলো একটা সেলের মধ্যে যে এনজাইমগুলো থাকবে, এই এনজাইমগুলো একটা পাথওয়ের মাধ্যমে কিংবা একটা ডিজাইন ওয়েতে সেলের ভেতরের যে ডিএনএ অ্যান্ড প্রোটিন এইগুলোকে যে ডিনেচার করে বা ডেস্ট্রয় করে ফেলে। তো আলটিমেটলি এনজাইমগুলো এই জিনিসটাকে যখন নষ্ট করে ফেলবে তখন সেলটা অ্যাপোপ্টোসিস বা সেলটা নষ্ট হয়ে যাবে এবং এইটাকে কখনো রিভার্স করা যায় না। তার মানে কোনো একটা সেল নেক্রোসিস হইলে বা অ্যাপোপ্টোসিস হইলে সেটা একদম পার্মানেন্ট সেল ইনজুরি করে দেবে। অর্থাৎ যেই সেলের মধ্যে এই জিনিসটা হবে সেই সেলটাকে আর কখনো রিকভারি করা যাবে না, একদম সেলটা একদম নষ্ট হয়ে যাবে কিংবা মারা যাবে আর কি। তো এইগুলো হলো রিভার্সেবল এবং ইরিভার্সেবল সেল ইনজুরি। তো এটা হলো দুইটা টাইপস। তো রিভার্সেবলের মধ্যে সেলুলার সোয়েলিং এবং ফ্যাটি চেঞ্জ, এবং যেটা আমার ইরিভার্সেবল সেখানে আছে নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস। এখন আমরা একটু ডিটেলস জানবো, সেটা হলো সেলুলার সোয়েলিংয়ের ক্ষেত্রে। আমরা ফার্স্টে আসি সেলুলার সোয়েলিং। এখন এই সেলুলার সোয়েলিং কেন হয় তার অন্যতম বা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে। যদি আমার সেলের যে মেমব্রেন ট্রান্সপোর্টগুলো থাকে এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট একটা ট্রান্সপোর্ট সিস্টেম আছে, একটা হলো আছে ক্যালসিয়াম চ্যানেল, ঠিক আছে। ক্যালসিয়াম চ্যানেল একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেখানে ইনফ্লাক্স হয়, ক্যালসিয়ামের ইনফ্লাক্স হয়। এখন ক্যালসিয়াম ইনফ্লাক্স করে সেলের মধ্যে ঢুকবে এবং এটার এগেইনস্টে সেল থেকে বের হয় নর্মালি পটাশিয়াম। কিন্তু কোনো কারণে যদি এই চ্যানেল বন্ধ হয়ে যায় বা এই চ্যানেলটা ফেল করে, অথবা এই চ্যানেলটা চালানোর জন্য যে এটিপি, সেই এটিপিটা যদি কোনো কারণে কোথাও থেকে না আসে, এখন এই জিনিসটা কখন হইতে পারে? নর্মালি এটিপি জেনারেশন হয় না হাইপোক্সিক কন্ডিশনে, এখন হাইপোক্সিক কন্ডিশনে অ্যানারোবিক কন্ডিশন হয়ে গেছে আর কি, অ্যানারোবিক যেখানে অক্সিজেন নাই, তো এটিপি তৈরি হয় না। আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছিলাম যে অ্যারোবিক কন্ডিশনে 36টা এটিপি হয়, অ্যানারোবিক কন্ডিশনে 2টা এটিপি তৈরি হয়। বাট এই যে 2টা এটিপি তৈরি হয় সেটা আরবিসির ক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম, কিন্তু এটা কিন্তু আমরা নর্মাল সেলের ক্ষেত্রে পড়ছিলাম। তো সেল যেহেতু আমার এর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, সো অবশ্যই অ্যানারোবিক কন্ডিশনে করতে পারে না। এইখানে এটিপি প্রোডাকশন করার জন্য অক্সিজেন লাগবে এবং সেটা অ্যারোবিক কন্ডিশনে লাগবে এবং সেখান থেকে 36টা এটিপি তৈরি হবে। সো এই জিনিসটা আমার যখন সেলের মধ্যে হবে না, এখানকার যে আমার চ্যানেলগুলো আছে, ধরেন ক্যালসিয়াম পটাশিয়াম যে চ্যানেলগুলো আছে এইগুলো তখন ফেল করে,
অর্থাৎ এই চ্যানেলগুলো তখন আর কাজ করে না। তো কাজ না করার কারণে ক্যালসিয়াম বাইরে থেকে ভেতরের দিকে ঢুকতে থাকে, কারণ এখানকার যে পাথওয়ে সেই পাথওয়ের হোমিওস্টেসিসটা ব্রেকডাউন হয়। হোমিওস্টেসিসটা যখন ব্রেকডাউন হবে তাহলে এখানে ইরিপ্রপোর্শনাল, অর্থাৎ এখানকার যে প্রপোর্শনটা হবে ক্যালসিয়ামের সেলের মধ্যে এন্ট্রি করার, সেটার প্রপোর্শন নর্মাল থেকে অন্যরকম হয়ে যাবে, বা এটা অ্যাবনর্মাল প্রপোর্শনে বাইরে থেকে ক্যালসিয়াম ভেতরের দিকে ঢুকতে থাকবে। এখন এক্সেস ক্যালসিয়াম ঢোকার কারণে এই ক্যালসিয়াম আবার একা একা ঢুকবে না, ঠিক আছে? ক্যালসিয়াম কখনো একা একা আসে না, ক্যালসিয়াম সাথে কারে কারে নিয়ে আসে, পানিকে নিয়ে আসে এবং সাথে সোডিয়াম নিয়ে আসে, ঠিক আছে? সোডিয়ামকে নিয়ে আসে। তো এই সোডিয়ামকে নিয়ে আসার কারণে এবং এক্সেস ওয়াটার নিয়ে আসার কারণে সেলের মধ্যে কি হবে, সেলের সাইজটা এরকম বড় হয়ে ফুলতে থাকবে, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি সেলুলার সোয়েলিং। যখন এই সেলুলার সোয়েলিংটা হবে, সেলের মধ্যে যে আয়নিক বা সেলুলার যে আয়নিক যে একটা হোমিওস্টেসিস ছিল সেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং এর মধ্যে যে ফ্লুইডের যে পরিমাণ, বাইরে থেকে এক্সেস ওয়াটার কারণে ফ্লুইড যে হোমিওস্টেসিস সেটা আমার কি হবে, নষ্ট হয়ে যাবে। তার মানে সেলের যে হোমিওস্টেসিস সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। এখন যদি আমার বডিতে আবার পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাই বা হাইপোক্সিয়া কন্ডিশন চলে যায়, তখন কিন্তু আমার এই জিনিসটা আবার কী হবে, রিভার্স হবে। কেন রিভার্স হবে? কারণ এই যে এটিপি তৈরি হবে, এই যেই চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তখন ক্যালসিয়াম ভেতর থেকে বাইরে বের হয়ে যাবে এবং পটাশিয়াম বাইরে থেকে ভেতরের দিকে এসে সেলের মধ্যে যে আয়ন এবং সেলের মধ্যে যে ফ্লুইড, এটার হোমিওস্টেসিসটাকে রক্ষা করবে বা মেনটেন করতে পারবে আর কি। তো এই কারণে এটাকে আমরা বলতেছিলাম রিভার্সেবল। এরপরে আছে যেটা ফ্যাটি চেঞ্জ। এখন ফ্যাটি চেঞ্জ অনেকগুলো ব্যাপারের সাথে রিলেটেড, বাট ফ্যাটি চেঞ্জের জিনিসটা আমরা আরও অন্য একটা ক্লাসে আলোচনা করব। আমরা এখন চলে আসি সেল ইনজুরির কিছু বায়োকেমিক্যাল মেকানিজম সম্পর্কে, কারণ এই ফ্যাটি চেঞ্জ আমরা অন্য একটা লেকচার আলোচনা করব, নেক্রোসিস এটাও আমরা অন্য একটা লেকচার আলোচনা করব, অ্যাপোপ্টোসিস এটাও আমরা অন্য একটা লেকচার আলোচনা করব। এখন আমরা কিছু জিনিস সম্পর্কে আলোচনা করি, তার মধ্যে একটা জিনিস হলো কিছু বায়োকেমিক্যাল মেকানিজম আছে যেগুলো সেল ইনজুরির পেছনে দায়ী। এখন এই যে সেল ইনজুরি আমরা বলতেছি যে সেল ইনজুরি হইতে পারে, এখন সেলের কোন জিনিসটা ইনজুরি হয় সেটা একটু খেয়াল করি। সেলের ইনজুরি হইতে পারে সেল মেমব্রেন নিজেই, যদি কোনো কারণে সেল মেমব্রেন ইনজুরি হয় এটার কারণে সেল ইনজুরি হতে পারে। সেলের মধ্যে যে সেলুলার অর্গানিজম থাকে তার মধ্যে একটা জিনিস আছে মাইটোকন্ড্রিয়াতে কোনো কারণে যদি ইনজুরি হয় যার কারণে এটিপি প্রোডাকশন হবে না, এটিপি প্রোডাকশন না হলে বিভিন্ন রকমের যে সেলুলার যে পাম্প বা আয়ন চ্যানেলগুলো আছে সেইগুলোর অ্যাক্টিভিটি নষ্ট হবে, যার কারণে সেলের হোমিওস্টেসিস নষ্ট হবে, আলটিমেটলি সেল ইনজুরি হবে। এটা মাইটোকন্ড্রিয়ার একটা ফাংশন। এরপরে যদি হয় রাইবোজোমের কোনো কারণে, রাইবোজোমের উপর ইফেক্ট পড়ে, রাইবোজোম যদি প্রোটিন সিনথেসিস করে, সেল যদি ঠিকঠাকভাবে প্রোটিন সিনথেসিস না করতে পারে সেটার কারণেও কিন্তু আমার সেল ইনজুরি হবে। আর একটা হলো ডিএনএ, কোনো কারণে যদি ডিএনএকে কেউ অ্যাটাক করে বা কোনো কারণে যদি ডিএনএর ইনজুরি হয় সেটার কারণে কিন্তু আমার আলটিমেটলি সেল ইনজুরি হবে। তো এখন আমরা ফার্স্টে আসি এটিপি। তো এটিপির সাথে আমার আসতেছে মাইটোকন্ড্রিয়া। এখন মাইটোকন্ড্রিয়া কোনো কারণে যদি অক্সিজেন না পাই, যেটা একটু আগে আমরা আলোচনা করতেছিলাম যে এটিপি, এখন হাইপোক্সিয়া কন্ডিশন বা ইস্কেমিক কন্ডিশনে নর্মালি কী হয়, অক্সিজেন পাওয়া যায় না। তো এই অক্সিজেন না থাকার কারণে মাইটোকন্ড্রিয়া ঠিকঠাকভাবে কী তৈরি করতে পারে না, এটিপি জেনারেশন করতে পারে না কিংবা এটিপি প্রডিউস করতে পারে না, যার কারণে বডিতে এটিপি পরিমাণ কমে যায়। তো এটিপি কমে যাওয়ার কারণে বা এটিপির পরিমাণ কম থাকার কারণে এটিপি ডিপেন্ডেন্ট যে চ্যানেলগুলো আছে তার মধ্যে ধরেন একটা আছে ইম্পর্টেন্ট সোডিয়াম পটাশিয়াম পাম্প, ফিজিওলজিতে একদম ফার্স্টের দিকে পড়ানো হয়তো। এরপরে যেটা আমরা একটু আগে আলোচনা করছি ক্যালসিয়াম চ্যানেল বা ক্যালসিয়াম পাম্প। তো এই সোডিয়াম পটাশিয়াম পাম্প এবং ক্যালসিয়াম পাম্প এইগুলো যখন ঠিকঠাকভাবে কাজ করবে না, যেটা আমরা একটু আগে বোঝালাম, তো সেমভাবে এই জিনিসটা ফেল করার কারণে বা এই দুইটা পাম্প যদি ফেল করে, এই দুইটা পাম্প ফেলিওর হওয়ার কারণে কি হবে, আমার ডিপ্লেশন অফ এটিপির কারণে সেল ইনজুরি হবে, ঠিক আছে? তার মানে সোডিয়াম পটাশিয়াম পাম্প ফেলিওর করার কারণে আমার সেল সোয়েলিং হবে, সেলের মধ্যে যে মাইক্রোভিলিগুলো থাকে সেগুলোর ডিপ্লেশন হবে, এবং এটিপি না থাকলে অন্য কোনো কিছুই হবে না, আলটিমেটলি প্রোটিন সিনথেসিস হবে না কিংবা সেলের যে নর্মাল অ্যাক্টিভিটি সেগুলো হবে না, আলটিমেটলি সেলের ইনজুরি হবে। সো এটা হলো মাইটোকন্ড্রিয়া রিলেটেড এটিপি ডিপ্রাইভেশন বা এটিপি ডিপ্লেশনের কারণে এই জিনিসটা হইতেছে। এখন মাইটোকন্ড্রিয়া নিজেও কিন্তু ড্যামেজ হইতে পারে, মাইটোকন্ড্রিয়ার ড্যামেজ হইলে এটিপি প্রোডাকশন কমে যাইতেছে, কিন্তু মাইটোকন্ড্রিয়া নিজেও কিন্তু ডিফারেন্ট টাইপের জিনিসপত্র দিয়ে কিন্তু মাইটোকন্ড্রিয়ার ড্যামেজ হইতে পারে। এখন মাইটোকন্ড্রিয়াকে ড্যামেজ করার জন্য একটা জিনিস আছে আরওএস, যেটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। মাইটোকন্ড্রিয়ার বাইরে একটা মেমব্রেন থাকে, এখন কোনো কারণে যদি এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসটা যে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটাকে রাপচার করে দেয় কিংবা মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটাকে ইনজুর্ড করে দেয়, তখন কী হবে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে কাজটা হইতেছিল অর্থাৎ এটিপি প্রোডাকশনগুলো হইতেছিল সেই জিনিসগুলো কিন্তু তখন আর
হবে না, সেল ইনজুরি করে দেবে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে নর্মালি যে প্রোটিনগুলো থাকবে বা লিপিড থাকবে সেগুলোর ড্যামেজ করবে, লিপিডের ড্যামেজ করবে, প্রোটিন মেটাবলিজম সেটাকে হ্যাম্পার করবে, ডিএনএ থাকে ডিএনএটাকেও কী করবে, ইনজুর করবে। তার মানে এটা করতেছে কে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। এখন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস কী জিনিস সেটা আমরা আরেকটু পরে আলোচনা করব। সো এইটার কারণে হইতেছে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হইতেছে, যার কারণে আলটিমেটলি সেল ইনজুরি হইতেছে। ঠিক আছে, তো সেল ইনজুরির ক্ষেত্রে আমরা আরও একটা পাম্পের ক্ষেত্রে বলে আসছিলাম যে ক্যালসিয়াম পাম্প। তো ক্যালসিয়াম পাম্পে যেটা আমরা অলরেডি আলোচনা করছি যে ক্যালসিয়াম পাম্পের কারণেও কিন্তু কী কী হইতেছে আর কি। এরপরে যেটা আছে সেটা হলো সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি কোনো কারণে যদি হ্যাম্পার হয়। এখন সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি হ্যাম্পার করতে পারে কারা, এই আরওএস এও করতে পারে। কোনো ফ্রি রেডিক্যাল যদি আমার বডিতে আসে, ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সগুলো নর্মালি এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের মধ্যে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সগুলো থাকে। তো এই জিনিসগুলা তারপরে আমার এই আরওএস এরা কী করতে পারে, কোনো একটা সেলের মেমব্রেনটাকে যদি ইনজুর করে দেয় তাহলে আলটিমেটলি কী হবে, সেল মেমব্রেনটা যদি কোনো কারণে লস হয় তাহলে সেল মেমব্রেন লস হইলে সেলের মধ্যে যে এনজাইমগুলো থাকে নর্মালি লাইসোজোমাল এনজাইম, তো এই লাইসোজোমাল এনজাইমগুলো তখন বের হয়ে আসে। তো এই লাইসোজোমাল এনজাইম কী হয়, লিকেজ, এটাকে আমরা বলি সেল মেমব্রেন রাপচার হলে লাইসোজোমাল এনজাইমগুলো বের হয়। তার মধ্যে একটা আছে ধরেন আরএনএস, ডিএনএস। তো এরা কী করে, আরএনএসটা যে আরএনএকে ডাইজেস্ট করে ফেলবে, ডিএনএসটা যে ডিএনএকে করা শুরু করবে, ডিস্ট্রয় করা শুরু করবে। তার মানে যে এনজাইমগুলো বের হবে সেই এনজাইমগুলো সেই জিনিসগুলোকেই যে নষ্ট করা শুরু করবে। এরপরে ধরে মনে করেন প্রোটিয়েজ, এই প্রোটিয়েজ যে কী করতেছে, প্রোটিনটাকে ব্রেকডাউন করবে। তার মানে যে এনজাইম সে তার স্পেসিফিক জায়গায় যে এক একটা জিনিসকে ইনজুর করা শুরু করতেছে এবং সেগুলোকে ড্যামেজ করতেছে। ড্যামেজ করা মানে এখানে হলো আলটিমেটলি এই জিনিসগুলোকে ডাইজেস্ট করা শুরু করতেছে, আরএনএকে ডাইজেস্ট করে ফেলতেছে, ডিএনএকে ডাইজেস্ট করে ফেলতেছে, প্রোটিনকে ডাইজেস্ট করে ফেলতেছে। আলটিমেটলি কী হইতেছে, নেক্রোসিস হয়ে যাইতেছে। সবগুলোকে যদি ডাইজেস্ট করে পচাই ফেলাই দেয় তাহলে আলটিমেটলি সেটাকে আমরা বলি নেক্রোসিস। ঠিক আছে, তো লাইসোজোমাল মেমব্রেনে গেলে কিন্তু এই জিনিসগুলো আলটিমেটলি হয়। আর সেমভাবে আমরা ডিএনএর ক্ষেত্রেও দেখলাম যে ডিএনএর উপরে যেও কিন্তু এইভাবে আমার কী করতে পারে, এই ডিএনএস যে লাইসোজোমাল এনজাইমগুলো আছে এই ডিএনএটাকে যে কিন্তু এরা ড্যামেজ করতে পারে। এখন শুধুমাত্র এই ডিএনএ ড্যামেজ করার জন্য শুধুমাত্র লাইসোজোমাল এনজাইমই কাজ করে না, যদি কোনো কারণে একটা পেশেন্ট হাইপোক্সিয়াতে থাকে এই হাইপোক্সিয়ার কারণেও ডিএনএ ড্যামেজ হতে পারে, অক্সিডেটিভ কোনো স্ট্রেস পড়লে সেটার কারণেও হতে পারে, রেডিয়েশন আমরা অলরেডি জানি যে রেডিয়েশন বিভিন্ন সময় রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলোও কী করতে পারে, ডিএনএকে ড্যামেজ করতে পারে। কিংবা পারমাণবিক চুল্লি বা পারমাণবিক যে অফিস টফিস আছে এখানে যারা কাজ করে তারাও কিন্তু এই রেডিয়েশনের শিকারগ্রস্ত হয়ে ডিএনএ ড্যামেজ হতে পারে, ডিএনএ মিউটেশন হতে পারে। নর্মালি যাদের ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়া হয়, বিশেষ করে অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে এই রেডিয়েশনগুলো ইউজ করা হয়। তো আমরা বুঝতে পারলাম যে সেল ইনজুরির ক্ষেত্রে এই জিনিসগুলো কাজ করতেছে। এখন আমাদের যেই জিনিসটা নিয়ে আমরা একটু আগে বলতেছিলাম যে আরওএস অর্থাৎ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। এখন এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস কারা, অর্থাৎ এদের কিছু টাইপস আছে। এখন টাইপসের মধ্যে আছে ধরেন যদি কেউ অক্সিজেন থেকে আসে তাদেরকে আমরা এক ধরনের নামে জানি, যদি কেউ কার্বন থেকে আসে তাই এটাকে আমরা বলি কার্বন ড্রাইভড। এরপরে আছে কিছু নাইট্রোজেন থেকে। তাহলে অক্সিজেন ড্রাইভ থেকে কয়েকটা উদাহরণ আপনাদের মনে রাখতে হবে, যেমন এগুলো হলো সুপার অক্সাইড। ঠিক আছে, সুপার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, এরপরে আছে হাইড্রক্সিল আয়ন, এটা অ্যাক্টিভ বা ফ্রি রেডিক্যাল হাইড্রক্সিল আয়ন। কার্বন ড্রাইভের মধ্যে ছিল CCl3, নাইট্রোজেন ড্রাইভের মধ্যে আছে NO, NO2, NO3 এরা। তো এইগুলো হইল আমার কি আরওএস অর্থাৎ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। এই জিনিসগুলা কেন আমাদের সেলের জন্য মানে খারাপ, কিংবা এরা কেন আমাদের সেলের জন্য মানে ডেঞ্জারাস, তো এদের আমরা এই যে বিভিন্ন ধরনের ইলেকট্রন এরকম পড়ছিলাম, রাদারফোর্ডের মডেল টডেল বিভিন্ন রকম অরবিট পড়ে আসছিলাম। সো এদের ক্ষেত্রে কী হয়, এদের যে লাস্টের যে কক্ষপথ থাকে সেখানে একটা ফ্রি ইলেকট্রন থাকে। কী থাকে, একটা ফ্রি ইলেকট্রন, এরকম একটা সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। অর্থাৎ এদের আউটার অরবিট যেটা সবার বাইরের অরবিটে কী থাকবে, এরকম একটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে, যেটাকে আমরা বলি আনপেয়ার। এখন এই আনপেয়ার ইলেকট্রনগুলো হলো ছোটাছুটি দৌড়াদৌড়ি করে বেড়ায়। এখন ছোটাছুটি দৌড়াদৌড়ি করে বেড়ার কারণে এরা হলো অস্থির থাকে। এখন ঠিক আছে, অস্থির থাকার কারণে এরা যে কোনো সময় এখান থেকে বের হয়ে কক্ষপথ থেকে বের হয়ে কোনো জায়গায় যে কোনো একটা জিনিসে অ্যাটাক করতে পারে, এবং এই কারণে এদেরকে বলা হয় এরা কী থাকে, হাইলি রিঅ্যাক্টিভ। এরা কী থাকবে, হাইলি রিঅ্যাক্টিভ থাকবে এবং এরা অ্যাটাক করে কাকে অ্যাটাক করে, নর্মালি অ্যাসোসিয়েটেড যে মলিকিউলস এদের আশেপাশে থাকবে সেই মলিকিউলসগুলোকে যে এরা অ্যাটাক করা শুরু করে। তো এই জিনিসগুলা হইলো আমরা বলতেছি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস।
এরা আলটিমেটলি আনপেয়ার্ড ইলেকট্রন থাকার কারণে এবং হাইলি রিঅ্যাক্টিভ কেমিক্যাল স্পেসিস হিসেবে এদেরকে সাসপেক্ট করা হয়, এবং এরা যে কোনো অর্গানাইজের সেল মেমব্রেনকে অ্যাটাক করতে পারে, লিপিড মেমব্রেনকে অ্যাটাক করতে পারে, প্রোটিনগুলোর ক্ষেত্রে ডাইজেস্ট করে ফেলতে পারে, ডিএনএকে অ্যাটাক করতে পারে। তার মানে এরা আলটিমেটলি সেল মেমব্রেনকে অ্যাটাক করে, মাইটোকন্ড্রিয়াকে অ্যাটাক করে, রাইবোজোমকে অ্যাটাক করে, ডিএনএকে অ্যাটাক করে। তার মানে এই সবগুলো জিনিসকে এরা কী করতে পারে, অ্যাটাক করতে পারে। এবং এইগুলোকে অ্যাটাক করার কারণে আগে যেরকম চেঞ্জ হয়েছে সেম জিনিসটা এদের ক্ষেত্রেও আমার সেমভাবেই এরা কী করতেছে, সমস্যা করতেছে। তার মানে এই যে ROS এরা যদি আমার কোনো, এরা যখন লিপিড পাওয়ার অক্সিডেশন হিসেবে কাজ করবে তখন আমার লিপিড যে মেমব্রেন থাকবে সেই লিপিড মেমব্রেনটাকে ড্যামেজ করতেছে। এরা যখন প্রোটিনের উপর যে কাজ করবে তখন প্রোটিনটাকে ব্রেকডাউন করে দিতেছে। এরা যখন ডিএনএর উপরে যে ড্যামেজ করতেছে আলটিমেটলি কী করে দিতেছে, মিউটেশন করে দিতেছে। সো এই সবগুলো কারণই কিসের পিছনে দায়ী, সেল ইঞ্জুরি করার পিছনে দায়ী। তো সেল ইঞ্জুরি করার জন্য এই যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসগুলো আছে এরা কিন্তু খুবই 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 ডিস্ট্রাকটিভ ওয়েতে সেল ইঞ্জুরি করে। ঠিক আছে, তো এখন এই ফ্রি রেডিক্যালসগুলোকে আমরা কিভাবে ইনঅ্যাক্টিভ করতে পারি, অর্থাৎ এদেরকে থামানো বা এদেরকে বডি থেকে রিমুভ করারও কিছু প্রসেস আছে। বিভিন্ন রকম এনজাইম আছে যে এনজাইমগুলো কী করে, এই ফ্রি রিঅ্যাক্টিভ পার্টিকেলসগুলোকে বডি থেকে এলিমিনেট করতে হেল্প করে। এখন এই যে ফ্রি রেডিক্যালসগুলো আছে এরা কিন্তু আমার বডিতে তৈরি হয়, ফিজিওলজিক্যালি আমার বডিতে কিন্তু তৈরি হতে পারে, কিন্তু তৈরি হওয়ার পরে আমাদের বডিতে বিভিন্ন রকম এনজাইম থাকে যারা এই জিনিসগুলোকে ভেঙে দেয়। কোনো কারণে যদি সেই এনজাইমগুলোর ঘাটতি হয় তখন কিন্তু ROSগুলো আপার হ্যান্ড নিয়ে নেবে, আপার হ্যান্ড নিয়ে আমার বডির কোনো সেলকে ডিস্ট্রয় করবে। সো এরকম কিছু এনজাইম আছে, দেখেন হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে ব্রেকডাউন করে ক্যাটালেজ এনজাইম, ক্যাটালেজ এনজাইম। তো এইটারে ব্রেকডাউন করে কী তৈরি করে, অক্সিজেন এবং 1 মোল ওয়াটার তৈরি করে ফেলতেছে। সো 2 মোল ওয়াটার তৈরি করে। সো অক্সিজেন একটা গ্যাস, ওয়াটার হলো একটা লিকুইড, এরা আমার বডির জন্য ভালো, খারাপ না, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড ফ্রি থাকার কারণে এরা কিন্তু খারাপ। সো দেখেন এই ক্যাটালেজ এনজাইম কিন্তু এটাকেই করে ফেলতেছে। এরপর আছে ধরেন সুপার অক্সাইড ডিসমিউটেস, সুপার অক্সাইড ডিসমিউটেস এনজাইম। এই জিনিসটা কী করতেছে, এই জিনিসটা কোনটা করতেছে, এটাকে। তো এটার সাথে 2 মোল হাইড্রোজেন আয়নটাকে যোগ করতেছে সুপার অক্সাইড ডিসমিউটেস এবং তৈরি করতেছে কি, হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস অক্সিজেন। এই হাইড্রোজেন পারঅক্সাইড পরবর্তীতে আবার এই যে ক্যাটালেজ এনজাইমের উপস্থিতিতে কেটে অক্সিজেন প্লাস 2 মোল ওয়াটারে কনভার্ট হয়ে যাবে। তার মানে সুপার অক্সাইড ডিসমিউটেস এই সুপার অক্সাইডটাকে কনভার্ট করতেছে হাইড্রোজেন পারঅক্সাইডে এবং অক্সিজেনে। এরপরে আরও একটা এনজাইম আছে, সেটাকে আমরা বলি গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ। তো এই পারঅক্সিডেজ এনজাইমগুলো কী করতেছে, এই গ্লুটাথিয়ন, তা এর মধ্যে একটা সিঙ্গেল উদাহরণ আছে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, এবং ধরেন আমরা বলি এটা হলো গ্লুটাথিয়ন। তো এইটাকে কনভার্ট করতেছে কিসে, গ্লুটাথিয়ন হোমোডাইমারে, গ্লুটাথিয়ন হোমোডাইমার, এবং সাথে তৈরি করতেছে 2 মোল ওয়াটার। তার মানে এই গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, এই গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, তারপর সুপার অক্সাইড ডিসমিউটেস এবং ক্যাটালেজ, এই যে 3 ধরনের এনজাইম এগুলো আমাদের হিউম্যান বডিতে থাকার কারণে এরা এই সকল অক্সিজেন ড্রাইড ফ্রি রেডিক্যালসগুলোরে ব্রেকডাউন করে এমন কোনো উপাদানে কনভার্ট করতেছে যেটা আমার বডির জন্য এত হার্মফুল না, বা ওরা অত বেশি অ্যাক্টিভ না যেটা অ্যাক্টিভলি কোনো একটা সেলকে ইনজুর করতে পারে। আর একটা হইতে পারে এরা স্পন্টেনিয়াসলি আমার বডিতে ডিস্ট্রয় হয়ে যেতে পারে। নর্মালি স্পন্টেনিয়াসলি হয়, স্পন্টেনিয়াসলি এরা ভেঙে অন্যান্য জিনিসে কনভার্ট হয়ে যায়। এরপরে আমরা ধরেন বিভিন্ন রকম ফুড ম্যাটেরিয়ালস থেকে বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট পাই, আমাদের খাবারে নর্মালি থাকে, ধরেন ভিটামিন A, C, E, ঠিক আছে। এরা কি, এরা সবাই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কী করতে পারে, এই ফ্রি রেডিক্যালসগুলোকে বা ROSগুলোকে ব্রেকডাউন করতে হেল্প করে। তো ROS কীভাবে সেল ইনজুরি করতেছে এবং ROS এর টাইপসগুলো কী কী, ROSটাকে বডি থেকে এলিমিনেট করার জন্য কোন কোন জিনিসপত্র কাজ করতেছে কিংবা কারা কাজ করতেছে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। এরপর আরেকটা জিনিস হচ্ছে ইসকেমিক রিপারফিউশন ইনজুরি, ইসকেমিয়া রিপারফিউশন ইনজুরি। এই জিনিসটা মাঝে মাঝে জিজ্ঞেস করে, বাট খুব একটা বেশি না ধরলেও জিনিসটা জানার জন্য ইম্পর্টেন্ট। এটা হলো একটা প্যারাডক্সিক্যাল, এটাকে আমরা বলি প্যারাডক্সিক্যাল অ্যান্ড প্রোগ্রেসিভ সেল ইনজুরি। এখন প্যারাডক্সিক্যাল এই ওয়ার্ডটা আমরা তখনই বের করি যে আমাদের বডিতে যেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকে রিভার্স করার জন্য আমরা যখন কোনো একটা কাজ করি, একটা জিনিসকে আমরা ধরেন একটা জিনিস বেড়ে গেছে সেটাকে কমানোর জন্য আমরা কাজ করতেছি, তো আলটিমেটলি বেড়ে গেছে সেটাকে আমরা কমাচ্ছি, কিন্তু
কোন একটা জিনিস বেড়ে গেছে সেটা কমানোর জন্য যখন আমরা সেম পদ্ধতিতে কাজ করতেছি বরঞ্চ সেটা না কমে আরও বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলি প্যারাডক্সিক্যাল। তার মানে আপনার এখন মনে করেন খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমি আপনাকে দিলাম অক্সিজেন এই আশা নিয়েই যে আপনার শ্বাসকষ্টটা কমে যাবে, কিন্তু অক্সিজেন দেওয়ার কারণে দেখা যাবে আপনার শ্বাসকষ্টটা না কমে শ্বাসকষ্টটা আরও বেশি বেড়ে গেল। এই যে একটা ইফেক্ট, মানে যেটা করতে চাচ্ছি না বা যেইটা থেকে আপনাকে রিভার্স করতে চাচ্ছি বরঞ্চ আমার স্টেপের কারণে সেই জিনিসটাই আরও বেড়ে গেল, তখন সেটাকে আমরা বলি প্যারাডক্সিক্যাল ইফেক্ট। তো এই জায়গায় আমরা এই প্যারাডক্সিক্যাল ইফেক্টটা দেখা যায় ইস্কেমিয়া রিপারফিউশন ইনজুরিতে। তার মানে এটাকে আমরা বলছি প্যারাডক্সিক্যাল এবং প্রোগ্রেসিভ সেল ইনজুরি। প্রোগ্রেসিভ সেল ইনজুরি followed by cell death even after restoration of blood flow to ischemic tissue। তার মানে দেখেন প্যারাডক্সিক্যাল এবং প্রোগ্রেসিভ সেল ইনজুরি হচ্ছে এবং সেটা ফলো করতেছে কি সেল ডেথ ইভেন আফটার রিস্টোরেশন, আমি রিস্টোরেশন করতেছি ব্লাড ফ্লো টু দ্য ইস্কেমিক টিস্যু। তার মানে একটা ইস্কেমিক টিস্যুতে আমার কি হয়েছিল, ব্লাড ফ্লো ছিল না এবং সেখানে ইস্কেমিক টিস্যুটাতে ইস্কেমিয়া ছিল, সেই ইস্কেমিয়াটাকে আমি রিসলভ করার জন্য কি দিলাম, আমি ব্লাড ফ্লোটাকে বাড়াই দিলাম। ব্লাড ফ্লোটা বেশি হওয়া মানে হলো বেশি বেশি ব্লাড ফ্লো হইতেছে, সেখানে বেশি বেশি অক্সিজেন যাচ্ছে। তো বেশি বেশি ব্লাড ফ্লো হওয়া এবং বেশি বেশি অক্সিজেন যাওয়া যখন যাবে ইস্কেমিয়া কি হবে, কমে যাবে সেখানে। তো এই যে ইস্কেমিয়া কমানোর জন্য আমি ব্লাড ফ্লো বাড়াই দিলাম, অক্সিজেন বাড়াই দিলাম, কিন্তু ওই যে বললাম প্যারাডক্সিক্যাল যা করার চেষ্টা করতেছে হইতেছে তার উল্টা। তার মানে এই প্যারাডক্সিক্যাল ওয়েতে আমার সেলটা ডেথ হয়ে যাইতেছে। ইনজুরি ফলোড বাই সেল ডেথ ইভেন আফটার রিস্টোরেশন, তার মানে আমি এগুলো রিস্টোর করার পরেও আমার সেল ডেথটা হয়েই যাইতেছে। সো এই জিনিসটাকে আমরা বলতেছি ইস্কেমিয়া রিপারফিউশন ইনজুরি। এখন এই জিনিসটা কখন কখন হয় এবং কোন কোন ক্ষেত্রে আমরা পাই, নর্মালি এমআইয়ের পেশেন্টের ক্ষেত্রে এই ইস্কেমিয়া রিপারফিউশন ইনজুরি হয়। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সেরেব্রাল ইনফ্রাকশন, ইনফ্রাকশনে কি হইতেছে, এই ব্লাড ফ্লো কমে যায় এবং অক্সিজেন লেভেল কমে যায়, যার কারণে সেল পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বা ব্লাড পায় না এবং একটা ইস্কেমিক কন্ডিশনে চলে যায়। আলটিমেটলি যখন এটা হার্টের ক্ষেত্রে হয় তখন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, যখন এটা ব্রেনের ক্ষেত্রে হয় তখন সেরেব্রাল ইনফ্রাকশন হয়। সো এই জিনিসগুলোকে আমরা বলি ইস্কেমিয়া রিপারফিউশন ইনজুরি। তো ইস্কেমিয়া রিপারফিউশন ইনজুরি জিনিসটা কি, এটা আলটিমেটলি বোঝার কথা। তো এই জিনিসটা আমাদের নর্মালি ভাইবা বোর্ডে মাঝে মাঝে জিজ্ঞেস করে। তো আজকের এই ক্লাসে আমরা যতটুকু জানতে পারলাম সেটা যদি আমি একটু ওভারভিউ করি, তো আজকে আমরা জানতে পারছি যে হোয়াট ইজ সেল ইনজুরি, সেল ইনজুরির ডেফিনেশন, সেল ইনজুরির কজ, সেল ইনজুরি কী কী কারণে হইতেছে, কীভাবে হচ্ছে, সেল ইনজুরির টাইপস, এখানে রিভার্সিবল ইরিভার্সিবল কীভাবে হয়, কারা, উদাহরণ, সেলুলার সোয়েলিং সম্পর্কে আমরা মোটামুটি জানছি, সেল ইনজুরি কাদের ক্ষেত্রে হয় বা একটা সেলের কোন জায়গায় ইনজুরি হয় এবং সেইগুলো কীভাবে হয়। এরপর আমরা জানছি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস সম্পর্কে, তারা কীভাবে সেল ইনজুরি করতেছে, এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসগুলো আমার বডি থেকে কীভাবে এলিমিনেট করা যায়, কিংবা এইগুলোর যে ব্যাড ইফেক্ট সেইখান থেকে আমার সেলকে কীভাবে প্রোটেক্ট করার জন্য আমার বডি থেকে কী এনজাইমস আছে তারা কীভাবে কাজ করে, এবং আমরা জানতে পারছি ইস্কেমিয়া রিপারফিউশন ইনজুরি। তো সেল ইনজুরির ক্ষেত্রে আমরা সেল ইনজুরির বেসিক জিনিসগুলো সম্পর্কে আলোচনা করছি আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা নেক্রোসিস এবং পরবর্তী টপিক সম্পর্কে আলোচনা করব। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এই লেকচারের নিচেই কমেন্ট করবেন অথবা ইনবক্স করবেন। থ্যাংক ইউ।